এবার প্রথম কোশ্চেন কি হবে? নিচের কোন দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম হলো টুপাক আমারু? নিচের কোন দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম হলো টুপাক আমারু? মালয়েশিয়া, তারপরে হচ্ছে তুরস্ক, তারপরে হচ্ছে জর্ডন, আর একটা হলো পেরু। নিচের কোন দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম হলো টুপাক আমারু? এটার অ্যান্সার হলো মালয়েশিয়া। কি বললাম? সঠিক অ্যান্সার মালয়েশিয়া। মুখস্থ থাকবে তো? নেক্সট নাম্বার কোশ্চেন হচ্ছে নিচের কোনটি ধূময়মান সালফিউরিক অ্যাসিড? ধূময়মান সালফিউরিক অ্যাসিড। সুবর্ণবল, এটার অ্যান্সার কি হবে? ধূময়মান মানে হচ্ছে মানে মিক্সচার যুক্ত হবে কোনো না কোনো। জল মিশ্রিত হতে পারে, হাইড্রোজেন মিশ্রিত হতে পারে। হুম, কি? হুম, H2SO2, H2, তারপরে H2O7, সি নাম্বার। ওকে। এমনি সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম কি, মানে সংকেত কি? H2SO4। তো ধূময়মান যেটা সালফিউরিক অ্যাসিড, সেটার সংকেতটা হলো H2S2O7। মুখস্থ রাখবে কিন্তু, ঠিক আছে? এই সংকেতগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে দিয়ে দেয়। নেক্সট নাম্বার কোশ্চেন, বিদেশের রাষ্ট্রদূত কে নিয়োগ করেন? বিদেশমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি। বিদেশের রাষ্ট্রদূত কে নিয়োগ করেন? কি হবে এটা অ্যান্সার? রিঙ্কি বল। কি হবে সঠিক অ্যান্সার? রাষ্ট্রপতি। গুড। বিদেশের রাষ্ট্রদূতকে নিয়োগ করেন হলো রাষ্ট্রপতি। নেক্সট নাম্বার কোশ্চেন, যে অবধূত নিচের কোন ব্যক্তির ছদ্মনাম? দুলাল চন্দ্র মুখোপাধ্যায়, মুকুল দাস, সুবোধ ঘোষ, আর একটা হলো রাম বসু। অবধূত কোন ব্যক্তির ছদ্মনাম? হুম, দুলা দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, ফুসফুস কার মধ্যে অবস্থিত? উদরগত গহ্বর, তারপরে হলো বাক্যাল গহ্বর, তারপরে হচ্ছে হৃদদ্বার ঝিল্লিগত গহ্বর, তারপরে হচ্ছে বক্ষগত গহ্বর। মানুষেরও তো ফুসফুস থাকে। কার মধ্যে অবস্থিত এই যে বক্ষগত গহ্বর? এটা অ্যান্সার হচ্ছে তার ঝিল্লিগত গহ্বর। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার কোশ্চেন, পরের যেই কোশ্চেনগুলি জিআই মানে সায়েন্সের থেকে হোক না কেন, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অথবা লাইফ সায়েন্স বা অন্য কোনো থেকে হয়, তো সায়েন্সের কোশ্চেনগুলোকে ডাইরেক্টলি মুখস্থ করে নেওয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে কারণ এটি একটি কি, লিচিং না বিচারক, না জীবাণু মুক্তকারী, না জারক? জারক। জারক। এটার অ্যান্সার হলো জারক। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, এলপিজি, এই কোশ্চেনটা কিন্তু আসছিল মনে হয়। এলপিজি এর সংমিশ্রণে কি কি থাকে? মিথেন এবং বিউটান, প্রোপেন এবং প্রোপেন আর হলো বিউটান। ভেরি গুড। নেক্সট নম্বর কোশ্চেন, বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? চমনলাল, রাজা গোপালাচারী, মহাত্মা গান্ধী, আর একটা হচ্ছে বল্লভভাই প্যাটেল। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে বল্লভভাই প্যাটেল। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, তারপর হচ্ছে অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন। এটা সঠিক অ্যান্সার হচ্ছে আইন অমান্য আন্দোলন। হ্যাঁ,
কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? এটা সঠিক অ্যান্সার হবে আইন অমান্য আন্দোলন। চৈনিক রবীন্দ্রনাথ চিত্রটির চিত্রকর কে? রাফায়েল, অবনীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল অ্যাঞ্জেলো হবে এটা, আর হচ্ছে যামিনী রায়। চৈনিক রবীন্দ্রনাথ চিত্রটির চিত্রকর কে? চৈনিক রবীন্দ্রনাথ চিত্রটির চিত্রকর কে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো কোনটি? হেলিকপ্টার, যুদ্ধবিমান, ডুবোজাহাজ, তারপরে হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। কোনটা? যুদ্ধবিমান, ইয়েস। নেক্সট নাম্বার 12 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? বারাক ওবামা, কলিন পাওয়েল, বিল ক্লিন্টন, জর্জ বুশ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে বারাক ওবামা। ভেরি গুড। নেক্সট নাম্বার কোশ্চেন। কোন হ্যাঁ কোন বিজ্ঞানী প্রথম হৃৎপিণ্ড সংস্থাপন করেন? রবার্ট ওয়েনবার্গ, লুইস সকলভ, তারপরে ক্রিশ্চিয়ান বার্নার্ড, জোনাল সার্ক। কোন বিজ্ঞানী প্রথম? জোনাল সার্ক না, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিশ্চিয়ান বার্নার্ড। কোশ্চেনগুলোকে মুখস্থ করবে কিন্তু, হ্যাঁ, যে কোশ্চেনগুলো পাচ্ছ সায়েন্সের থেকে এই কোশ্চেনগুলো মুখস্থ করার চেষ্টা করো। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? কি আছে? কোশি বাঁধ, ফারাক্কা বাঁধ, একটা হচ্ছে হীরাকুদ বাঁধ, আর হচ্ছে ভাখরা নাঙ্গল বাঁধ। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের ভাখরা নাঙ্গল বাঁধ। কি সবচেয়ে বড় নাকি এটা? সর্বোচ্চ বাঁধের নাম কি? ঠিক আছে, হীরাকুদ বাঁধ হবে এটা। এটা ডিস্টেন্সটা দেখে নিতে লাগবে। তারপরে যুব দিবস কোন দিনে পালিত করা হয়? ভারতের যুব দিবস 12ই জানুয়ারি। গুড, ভেরি গুড, 12ই জানুয়ারি। নেক্সট নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যের গণ্য হতো? রেশম, মুক্তো, অশ্ব, আরেকটা হচ্ছে মূল্যবান পাথর। কি হবে এটা? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল, কোথায় হয়েছিল এটা? নিউ দিল্লি। ভেরি গুড। দ্য থার্ড পিলার বইটির লেখক কে? দ্য থার্ড, এটা হচ্ছে জগদীশ ভগবতী, অমর্ত্য সেন, পদ্ম দেশাই, রঘুরাম রাজন। তো এটা সঠিক অ্যান্সার হলো রঘুরাম রাজন। গুড। ভারতে প্রথম কবে চলচ্চিত্র দেখানো হয়? ভারতে প্রথম কবে চলচ্চিত্র দেখানো হয়? হুম, ভারতে প্রথম কবে চলচ্চিত্র দেখানো হয়? 1881 সালে, ইয়েস। কোনটা ছিল বলতো প্রথম? সত্যজিৎ রায়ের নাকি, না কার লেখা যেন ছিল? রাজা হরিশ্চন্দ্র বইটা ছিল না, সবক চলচ্চিত্র, ওটাই তো প্রথম ছিল। ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন কে? ডক্টর ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন। স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন কি কারণে বলো? বিকিরণের কোন ঘটনার জন্য? বিচ্ছুরণ না ব্যভিচার, তারপরে হচ্ছে বিক্ষেপ, আরেকটা হলো কি সমবর্তন। এটা হচ্ছে বিক্ষেপণ। ভেরি গুড।
মূত্র কোথায় উৎপন্ন হয়? গ্লোমেরুলাসে, বৃক্কে, গভীনিতে আর হেনলির লুপে। এটার অ্যান্সার হলো বৃক্কে। ভেরি গুড। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, আচার্য জে বি কৃপালিনী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা অ্যান্সার হলো রাজেন্দ্র প্রসাদ। কে কয়টা পাইলি বলতো শুনি? অলিম্পিকে ফুটবল খেলা কত সালে শুরু হয়? এটা তো খুবই সহজ কোশ্চেন। হুম, 1900 সালেই। হুম। জাতীয় পুরস্কার প্রাপ্ত শব্দ চলচ্চিত্রটির পরিচালক কে? জাতীয় পুরস্কার প্রাপ্ত শব্দ চলচ্চিত্রটির পুরস্কার প্রাপক কে? কৌশিক গাঙ্গুলি, গৌতম। কোনটা? না, কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি। কে কয়টা পাইলি বল? জিকে কোশ্চেন, জিকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে দিলাম। জিকে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যদি ধরি দেখি তো কে 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 কয়টা পায়। ধরবো? যাকে যাকে ধরবো তোমরা দেখি কে কে অ্যান্সার দিতে পারো। নতুন স্টুডেন্ট তৈরি আছো তো? ভীম, বিরাজ, ঠিক আছে। বল প্রথম কোশ্চেন, ভীম বল। দ্য থার্ড পিলার বইটি কার লেখা? দ্য থার্ড পিলার বইটি কার লেখা? ভীম বল। জগদীশ ভগবতী, অমর্ত্য সেন, পদ্ম দেশাই, তারপরে কি আছে? রঘুরাম রাজন। কোনটা হবে? বিরাজ বল কি হবে? জগদীশ ভগবতী। কেউ ঠিক বলছে না ভুল বলছে? বাকিরা বলো। ভুল। ভুল। নিবাস বল কি হবে এটা? রঘুরাম রাজন। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন। সুশান্ত বল, ভারতের প্রথম কবে চলচ্চিত্র দেখানো হয়? 1881 সালে। গুড। তারপরে নেক্সট নাম্বার কোশ্চেন। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? রোমা বল। হীরাকুদ বাঁধ। নেক্সট নাম্বার কোশ্চেন। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো রবি কি? বল এটা কি হবে? আচ্ছা, যুদ্ধ বিমান। নেক্সট নাম্বার কোশ্চেন, এটা অ্যান্সার বলবি। রুমা বল, চৈনিক রবীন্দ্রনাথ চিত্রটির চিত্রকর কে? মাইকেল অ্যাঞ্জেলো। রিঙ্কি বল এটা কি হবে? কে পারবে? বল। হুম। অবনীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। ঠিক আছে, এভাবে পড়তে থাকবা। জিকে কোশ্চেন গুলা যেমন করেই হোক বিভিন্ন বই থেকে কালেক্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি যেগুলা লেখাচ্ছি এগুলা এগুলা থেকেই কিন্তু আমি পরে ধরবো। আর এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকবে। এরপরে জিকে আমরা ডেসক্রিপটিভ ভাবে শেখার চেষ্টা করব, যেটা আমি যেটাতে। হ্যাঁ, হ্যাঁ। কিটা? হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন। চলো, 71 নম্বর কোশ্চেন কি আছে দেখো। করো, এটা কি হবে? 13 আছে, 20, তারপর 17 আছে, পরেরটা কি হবে? হুম, 28 তো অপশন আছে।
28। আচ্ছা বল 28 কি করে হচ্ছে, বল ভেব। হুম 13 13 দুগুণা 26, যদি 6 মাইনাস করি তাহলে পাচ্ছি 20। তাহলে 17-র সাথে 2 গুণ করি, 17 দুগুণা কত হলো 34, এর থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 28, 28 হবে অ্যান্সার। নেক্সট নাম্বার হচ্ছে 72 নাম্বার, এটা করো কি হবে। 72 নাম্বার 5, 11, 24, 51, 106 পরেরটা কি হবে, এটাও তো আগের দিন ছিল মনে হয়। করো দেখি, এটা খুবই সহজ আছে। 217, 217 হতে পারে, অপশন আছে। আচ্ছা বিশ্বজিৎ বল, বিশ্বজিৎ উড়ান কি করে হলো 217। হুম 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 তার মানে কি হয়েছে তাহলে, মানে 2 গুণ প্লাস 1 করছে। 5 দুগুণা 10, 1 11, ঠিক আছে, 11 দুগুণা 22 প্লাস 2 24, 24 দুগুণা 48, 3 51, 51 দুগুণা 102, তারপরে 4 যোগ, তারপরে 106 দুগুণা 212, এর সাথে 5 যোগ করলে 217 হবে। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হলো 217। নেক্সট নাম্বারটা করো। HEALTH, হেলথ কে লেখা হয় GSKZDG, তাহলে এই সংকেত অনুযায়ী NORTH নর্থ কে কি লেখা হবে, করো এটা। যদি হেলথ কে লেখা হয় GSKZDG, তাহলে এই সংকেত অনুযায়ী নর্থ কে কি লেখা হয়। কি হয়েছে না হয় নাই। হুম বি নাম্বারটা কেন, বি নাম্বারটা হবে। হুম উল্টো পাশ থেকে, হ্যাঁ 1 মাইনাস করে করে আসছে, ভেরি গুড, এটাই তো সহজ। কি করে হলো এটা, HEALTH, হেলথ কে লেখা হচ্ছে কি GSKZDG, এটা কোনাকুনি করছে তাই না, HGHSTKLZADEGH, তো ঠিক এরকম করে নর্থটাকে করো, NORTH কি হবে, GHSTQRNOMN, তো GSQNM বি নাম্বারটা। বাকিরা তোমরা বুঝছো তো, সুশান্ত, সুমন্তা, শুভদীপ, ওকে ওকে। 74 নম্বর করো। কোনো একটি ঘড়িতে সময় 4টা 30, যদি ওই ঘড়িতে মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে, করো এটা।
হুম সবই তো অ্যান্সার আছে, উত্তর পূর্ব আছে, দক্ষিণ উত্তর পূর্ব আছে, দক্ষিণ পূর্ব আছে। হুম দক্ষিণ পূর্ব। ওকে বল তো কি করে দক্ষিণ পূর্ব হবে, আর জসিকা বল কি করে উত্তর পূর্ব হবে। হুম 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 না, কি বলছে কোশ্চেনটা? এটা ধর একটা, শুন 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 শুন, না না শুন শুন, এটা হলো একটা ধর ঘড়ি, ঠিক আছে, ঘড়ির তো অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, সবচেয়ে বেশি গোল আমার, মানে আমার হাতে সবচেয়ে বেশি সুন্দর গোল হবে, যে কোনো দিনও অ্যাকুরেট হয় না, বুঝেছিস, কোনো দিনও অ্যাকুরেট হয় না। এই জায়গাটাতে কি হয়, 12টা বাজে তাই না, তাহলে এখানে কি বসবে, 12টার পরে কি হয় এখানে, 3টা হবে, তারপরে 6টা, তারপরে হলো 9টা, তো কয়টা বাজে বলছে, 4টা 30, এখানে ধরো 4টা, এটা ধর 4, তো 4টা 30, এটা হচ্ছে ঘন্টার কাঁটাটা এখানে থাকলো ধর, ঠিক না, আর মিনিটের কাঁটাটা কোথায় থাকবে, মিনিটের কাঁটাটা হচ্ছে 6-এ। গুড। এবার কোশ্চেনটা কি বলছে, ওই ঘড়িতে মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে। হুম 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 গুড গুড, হ্যাঁ, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে পূর্ব হবে, তাই এটা হচ্ছে পশ্চিম হবে, ঠিক কি না, এবার পূর্ব পশ্চিম যদি হয় তাহলে উত্তর কোনটা হচ্ছে, 3টা, আর এই সাইডটা হবে দক্ষিণ, ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর পূর্ব, উত্তর পূর্ব। রিঙ্কির ওখানে কি নেটওয়ার্ক কম আছে নাকি? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার নেক্সট কোশ্চেন দেখো, 75 নম্বর করো, 29 28 65, পরেরটা কি হবে, 29 28 65, পরেরটা কি হবে, 29 28 65, পরেরটা কি হবে, 126, আচ্ছা বলতো 126 কি করে হবে। হুম, বাহ, প্রথমে যে দুইটা আসলো, দুইটা কি করে আসলো, বাকি নতুনগুলো বলতো তুই, নিবাস বলতো, নিবাস, বিশ্বজিৎ, ভীম, রমা, পারিস নাকি, প্রথমে যে দুইটা আসলো সেই দুইটা কি করে আসলো বল, বিরাজ বল, হরেশ, তারপরে হচ্ছে আহ, দাঁড়া দাঁড়া, দিবেশ বল, প্রথম যে দুইটা আসলো দুইটা কি করে আসলো, বল, ধর এরকমই থাকতো পরীক্ষায় যে এখানে 9,28,65, ঠিক আছে, কমা দিয়ে এই জায়গাটাতে প্রশ্নবোধক চিহ্ন থাকতো, তাহলে এখানে দুই, দুই লিখতে হতো, তো দুই, দুই ওখানে কি করে হবে, হুম, একের কিউব প্লাস ওয়ান, একের কিউব কিন্তু একই হয়, তিনটা এক, মানে 100টা এককে গুণ করলেও ওই একই হবে, তো একের কিউব প্লাস ওয়ান,
2 এর কিউব প্লাস 1, 3 এর কিউব প্লাস 1, 4 এর কিউব 64 প্লাস 1, 5 এর কিউব 125 প্লাস 1 126 হয়ে গেল। 76 নাম্বারটা করো। এক হাজার। 2-3 জনে হচ্ছে, দেখি বাকিদের হচ্ছে না। বাকিরা করো দেখি। হুম, আচ্ছা বিশ্বজিৎ বলতো কি করে হলো এটা? হুম হুম, 1 এর কিউব হলো 1, 10 এর কিউব হলো 1000। ভেরি গুড। 10,000, 10,000 না 1000। নেক্সট, নেক্সট কোশ্চেন করো। সীমার ছোট ভাই অনিল সীতার থেকে বড়। শ্বেতা দীপ্তির থেকে ছোট কিন্তু সীমার থেকে বড়। এদের মধ্যে সবচেয়ে বড় কে? এদের মধ্যে সবচেয়ে বড় কে? করো এটা। এদের মধ্যে সবচেয়ে বড় হলো দীপ্তি। বাকিদের কি আসতে আসতে যায়? দীপ্তি। সবচেয়ে ছোট কে আসতেছে তাহলে? হুম, সীতা। তাহলে দেখে নেই করি। সীমার ছোট ভাই অনিল সীতার থেকে বড়। সীমার ছোট ভাই, ছোট ভাই অনিল কার থেকে বড়? সীতার থেকে বড়। পেনটা না অনেকদিন থেকে ডিস্টার্ব দেয়। সীতার থেকে বড়। শ্বেতা দীপ্তির থেকে ছোট কিন্তু সীমার থেকে বড়। শ্বেতা হলো, শ্বেতা হলো সীমার থেকে, শ্বেতা হলো দীপ্তির থেকে ছোট, শ্বেতা হলো দীপ্তির থেকে ছোট কিন্তু সীমার থেকে বড়। এদের মধ্যে সবচেয়ে বড় কে? কি হলো তোদের অ্যান্সার? দীপ্তি আসছে না? হুম, ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে দীপ্তি। ওকে, এবার নেক্সট নাম্বার কোশ্চেন। 78 নম্বর, এটা করো। 78 নম্বর কোশ্চেন করো। রহিম আর তার কাকুর বয়সের পার্থক্য 30 বছর। 7 বছর পর যদি তাদের মোট বয়স হয় 66 বছর, তাহলে রহিমের কাকুর বর্তমান বয়স কত? খুবই সহজ কোশ্চেন, কঠিন নেই। অন্য 40 হতে পারে, অপশন আছে তো। রহিম তার কাকুর বয়সের পার্থক্য হলো 30 বছর। কারো অ্যান্সার বেরোচ্ছে আর কত হলো? 41 আসছে, কারো আসছে 39, কারো 41। তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? আচ্ছা, তাহলে করি নাকি? রমা হয়েছে, মনীষা ওকে। এটাকে
এমনি তো এভাবেই করা যায় যে যদি রহিমের বয়স এক্স ধরি, আর তাহলে ওর কাকুর বয়স কি হবে? না না, 30 প্লাস এক্স। গুড। মানে ধরতে লাগবে কাকুর বয়সটাকেই ধরতে লাগবে, ঠিক আছে? কাকুর বয়সটাকেই এক্স ধরতে লাগবে। তাহলে রহিমের বয়সটা হচ্ছে 30 মাইনাস এক্স হবে, দেখি না বলতো? হুম, এটা হলো কাকু আর এটা হচ্ছে রহিম। রহিম আর তার কাকুর বয়সের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স মাইনাস 30। এবার 7 বছর পরে এক্স প্লাস 7 হবে, আর এরও 7 বছর পরে এক্স মাইনাস 30 প্লাস 7 হবে। তো এদের দুজনের বয়সের সমষ্টি কত হলো? 66। তাহলে রহিমের কাকুর বর্তমান বয়স কত? তাহলে এক্স প্লাস 7 প্লাস এক্স minus 30 plus 7 equals to 66, or 2x equals to 30 minus 30 plus 14 equals to কত হচ্ছে? 66। এটা আমার নিয়মে আমি করি, ঠিক আছে? 2x equals to 66, এটা কত হবে এখানে? প্লাস 16 মাইনাস 16, ওইদিকে গেলে প্লাস 16 হয়ে যাবে, প্লাস 16। তো 2x equals to কত হচ্ছে? 6 6 12 2 হাতে গেলে 1, 6 1 7 আর 8, তো x equals to হবে 41। এটা হলো ওর কাকুর বয়স। ওকে, আরেকটা ধরো শর্টকাট নিয়মে করা যায়, দেখি সেটা করা যায়, করতে পারি কিনা। এটা হলো কাকু মাইনাস রহিম, এদের বয়সের পার্থক্য কত বলছে? 30 বছর, ঠিক আছে? তারপরে কি বলছে? 7 বছর পরে কাকু প্লাস রহিম কি হবে? আছে কত? 66 হবে, আরো 14 বছর কি হবে? যোগ হবে, হবে কিনা? তো টোটাল কত হচ্ছে? এইখানে করি অঙ্কটা। কাকু মাইনাস রহিম, এদের ডিস্টেন্স মানে পার্থক্য হলো 30, আর কাকু প্লাস রহিম 7 বছর পরে, এটা হচ্ছে 66 প্লাস প্লাস 14। 66 প্লাস 14 যদি হয় তাহলে কত হচ্ছে বলতো? 6 4 10 শূন্য 80 হচ্ছে, হচ্ছে কি না 80? ওকে, 80 করে দিলাম। এটা যদিও সহজ বলে মনে হবে, এটা হচ্ছে 80, ঠিক আছে? না না, 14টা মাইনাস হবে, ঠিক আছে? 66 থেকে 14 মাইনাস হবে, 2 52, 52 হবে। এবার করো, রহিম রহিম কাটা দাও, 2 কাকু মানে 2 কাকু ইকুয়ালস টু, এটা দুইটা যোগ করে দাও, 2 82 হবে। তো কাকু ইকুয়ালস টু 41, এটা হলো অ্যান্সার। এইভাবে করা যায় শর্টকাট। মানে দেখো, শর্টকাট নিয়ম শেখা তো অনেক ভালো, তার সাথে সাথে কিন্তু মানে বিকল্প নিয়মগুলো জানার চেষ্টা করবে। ওকে। হুম। কোনটা?
এটা হচ্ছে 7 বছর পরে বলছে তো। হুম, 7 বছর পরে। তো বর্তমানটাকেই বার করতে হবে, বুঝেছিস? 7 বছর পরে যখন 7 বছর পরে যেহেতু 66 হচ্ছে, ঠিক আছে, প্রথমেরটাও তো আমরা বর্তমানটাকে নিলাম, ঠিক আছে, এটাকেও বর্তমান, হ্যাঁ, 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 পরেরটা বলো, 79 নাম্বার। 79 নাম্বার করো। ক্লান্ত, তারপরে হচ্ছে কাজ, খুশি, খুশিটা কি অর্থ হবে? সফলতা। কি করে, কোন লজিকে হলো? খুশি হবে, ব্যায়াম করলে খুশি হয় না? Okay, কষ্ট লাগে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করলে খুশি লাগে, কিন্তু যেদিন করলা তরকারি হয় না সেদিন খুশি লাগে না, বুঝেছিস তো? হ্যাঁ, বিশ- হ্যাঁ, বিশ্রাম করলেও খুশি লাগে, কিন্তু যদি জঙ্গলের মধ্যে বিশ্রাম করা হয় তাহলে খুশি লাগে না, বুঝেছিস তো? আমাদের তো নাইট ডিউটিতে মানে থাকার খুব জায়গা আছে, বুঝছিস তো? কিরকম জায়গা বলতো? কোথায় কোথায় জঙ্গল, সাপ ঠাপ আছে এখানে, কোথায় গাড়ি দাঁড়ায় আছে, আর নিচে থাকো, পাশে বড় বড় ব্যাঙগুলো ডৌট করে উঠে, বুঝছিস তো? আর কোনোদিনও ঘুমায় না, বুঝলি তো? ওটা তো হলোই হলো, তারপরে গাড়ির আওয়াজগুলো কিরকম জোরে জোরে করে, দেখছিস তো? একটা রাজধানী এক্সপ্রেস কিরকম হাই স্পিডে যায়, পাশের রাস্তাতে তুই শুয়ে আছিস, পাশের রাস্তা দিয়ে ধর রাজধানী এক্সপ্রেস ফুল স্পিডে যাচ্ছে, তো দূর থেকে ধর 2-3 কিলোমিটার থেকে মানে আওয়াজ মারতেছে, সাইড হয়ে যাও, সামনে দিয়ে যে আসো, বুঝিস তো? তুই কি আর ঘুমাবি? বিশ্রাম করলেও খুশি হয়, কিন্তু সেই রকম জায়গায় এসি টেসি হোক, তাহলে খুশি লাগে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে সফলতা পাইলেই মানুষ খুশি হয়, আদারওয়াইজ হয় না। নেক্সট নাম্বার কোশ্চেন হচ্ছে 75, 77, 72, 80, 69, 83, পরে দুইটা কি হয়? করে ফেলো তাড়াতাড়ি। 60, ওকে। আর কেউ? হুম, সি নাম্বার 66, আর একটা হলো 83, 86। হুম, আচ্ছা, বল তো জসিকা কি করে হলো এটা? দাঁড়া দাঁড়া, একটু ওয়েট। হুম, কি করে হলো 75 আর 77? হুম, মানে তক্কায় তক্কায় গেছে তো। +3। বাকিরা বুঝছিস না বুঝিস নাই? না বুঝাই দিতে হবে? হ্যাঁ, ওকে ওকে। 75 থেকে 3 বিয়োগ করলে 72 হয়, 72 থেকে 3 বিয়োগ করলে 69 হয়, আর 69 থেকে যদি 3 বিয়োগ করিস তাহলে 66 হয়। এটা হলো একটা কোশ্চেন। 77 থেকে 3 যোগ করলে 80 হয়, 80 থেকে 3 যোগ করলে 83 হয়, আর 83 থেকে 3 যোগ করলে 86 হয়। তো 66 আর একটা হলো 83, 86, এই দুইটা হলো অ্যান্সার। গেল 80, তাড়াতাড়ি 81 নাম্বার করো। করো 81 নাম্বার। হুম, 168। আচ্ছা, লজিক কি আছে? ওকে, 9 এর স্কোয়ার হচ্ছে 10 এর স্কোয়ার, 11 এর স্কোয়ার 12 এর স্কোয়ার, তারপর 13 এর স্কোয়ার তো না, এটা ভুল আছে।
তাহলে 168টা ভুল আছে। 82 নম্বর করো এটা। নিচের শব্দগুলি একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত হলে শূন্য স্থানে কি বসবে? এই কোশ্চেন মার্কে কোশ্চেন মার্কটাতে কি বসবে? আচ্ছা বল কি করে হলো? 8 গুণ করে কার সাথে 8 গুণ করলাম? 8 দুগুণা 16 আর একটা হচ্ছে 17। ওকে, মানে টোটাল নাকি সবগুলাই? হুম হুম গুড। বাকিরা বুঝছিস রে? রাজেশ, রবি, পপি, দিবেশ। ওকে, তাহলে কি হচ্ছে 1097। 8 দুগুণা 16, এর সাথে 1 যোগ করে হয়েছে 17। তারপরে 8 17 হচ্ছে 136। দেখে নেই। 7 8 56, 6 এতে গেল 5, 8 8 7, 8 8 5 13, 136, 1 যোগ করলে হচ্ছে 37। এবার 8 এর সাথে 137 গুণ কর, হবে 1096, এর সাথে 1 যোগ করলে 1097। এটা হলো অ্যান্সার। 83 নাম্বার করো। এখানে কোশ্চেন মার্কটাতে কি বসবে? এই যে কোশ্চেন 625 কেন, কি করে? হুম 25 25 625। হ্যাঁ গুড গুড, ভেরি গুড। 625। 84 নাম্বার করো। এখানে কতগুলি ত্রিভুজ আছে? এখানে টোটাল কয়টি ত্রিভুজ আছে? হুম সঠিক অ্যান্সার হলো 12টা। গুড। এবার নেক্সট নাম্বার হচ্ছে 85 নাম্বার। কি বলছে? নিচের ছবিগুলি একটি আরেকটির সাথে সম্পর্কিত হলে অনুপস্থিত সংখ্যাটি কত হবে? অনুপস্থিতটা হলো এই যে এই জায়গাটাতে। এখানে কি হবে করো দেখি। বল কি হবে এটা? বল কি? হুম মিলে না? মিলতে লাগে তো। কেন তা কেন মিলবে না?
কেউ ট্রাই করতেছি আর অন্য কেউ? কর কর, হবে তো। এক নিয়মে মানে ওই নিয়মটা হলো না, তার মানে আরেকটা নিয়ম দেখ, তাহলে হবে। আরেকটা নিয়ম কর, তাহলে তো হবে। একটা নিয়মে নাও হতে পারে, আরেকটা নিয়ম ট্রাই করো। ঠিক আছে, আমি করে দিই, দেখ কত হবে। 8, হ্যাঁ 8 হবে অ্যান্সার। হ্যাঁ বল, 8 কি করে হলো? হুম হুম না না, এটা হলো না। এই কে, বিরাজ মিউট কর, বিরাজ মিউট করো। দেখ, সবাই দেখতে পাচ্ছিস? রুট ওভার মানে 5 এর স্কোয়ার কত হয়? 25। ঠিক আছে, মাইনাস 4 এর স্কোয়ার 16। এটাকে যদি রুট ওভার করি তাহলে রুট ওভার 9 বেরোচ্ছে কি না? তাহলে তো 3 বেরোবে, বুঝেছিস? তো রুট ওভার 13 হচ্ছে 169 মাইনাস 144। এটাকে বিয়োগ কর, হচ্ছে 25। ঠিক আছে, তো 5 বেরোবে। পরেরটা ট্রাই করো। 17 17 কত হয়? 7 সাতা 49। ওয়ান কত? 189। 15 15, না না না, 15 15 225, 17 17 তো বেশি হচ্ছে, 289। 289, হ্যাঁ 289 মাইনাস 225। এটাকে কিন্তু রুট ওভারের মধ্যে রাখতে লাগবে। তো বিয়োগ করো, 4 হবে। ঠিক আছে, 4 আর এটা হচ্ছে 6, 64, তাহলে হবে 8। বুঝেছিস? বল কে বুঝি না এটা। এই তো লসাগু মানে লজিক করে করেই তো বললাম। এই যে 13, দুই নম্বরটা দেখ, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। রুট ওভার তো বিয়োগ করলাম, 25 হলো। রুট ওভারের ভিতরে যদি দুইটা 5 5 থাকে, তাহলে বাইরে এসে একটা হয়। তো এরকমই করলাম এটা। 64 মানে 8 8 64, দুইটা 8, বাইরে এসে একটা হবে। এটাই হলো অ্যান্সার। কে বুঝে নাই বল? বুঝেছিস? কিরে, কে বুঝে নাই? কোনো প্রবলেম নাই তো এখানে। কি আছে, 17 স্কোয়ার হলো 289 মাইনাস 12 স্কোয়ার হলো 15 স্কোয়ার হচ্ছে 225, 15 15 225। এটাকে বিয়োগ করবি, পাবি হলো 64। তো রুট ওভার 8 × 8, 8 8 64। তো রুটের ভিতরে যদি দুইটা থাকে তো বাইরে এসে হয় একটা। এটাই হলো অ্যান্সার। বল কে বুঝে না এটা? এবার বুঝলি না বুঝিস নাই? না এবারও বুঝিস নাই? কারো যদি অসুবিধা থাকে তাহলে বল, বুঝাই দিব। বুঝলি? এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন। বলতো দেখি, আহ, কোন বই থেকে মৌর্য বংশ সম্পর্কে জানা যায়? কোন বই থেকে মৌর্য বংশ সম্পর্কে ধারণা জানা যায়? বল দেখি, কে বলতে পারবে? হুম, এটার অ্যান্সার হচ্ছে, কি বললাম, মৌর্য বংশ বললাম না? এটার অ্যান্সার হলো মুদ্রা রাক্ষস। এবার মুদ্রা রাক্ষস কার লেখা বলতো? বিশাখা দত্ত। বি- বিশাখ দত্ত। বিশাখা দত্ত না, বিশাখ দত্ত। ওকে।
বুদ্ধ ধর্ম কে প্রবর্তন করেন বল? কে কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল বল? গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল? গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল? কে বলতে পারবে? গৌতম বুদ্ধ আগের নাম কি ছিল, ছোটবেলাকার নাম কি ছিল? রোমা বল। গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল? সিদ্ধার্থ। কে? সিদ্ধার্থ, সিদ্ধার্থ। ঠিক আছে। গৌতম বুদ্ধের জন্ম কবে হয় বল? ডিটেলসে পড়বো, হ্যাঁ এখন একটু। 563। কোথায় হয়েছিল? লুম্বিনীটা, লুম্বিনীটা কোথায়? কপিলাবস্তু, নেপালের কপিলাবস্তুর লুম্বিনী শহরে, লুম্বিনীতে। ঠিক আছে, এটা গেল। সিদ্ধার্থ কোন গোষ্ঠীর ছিল বল? কোন গোষ্ঠীর লোক ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র থাকে না? সিদ্ধার্থ কোন গোষ্ঠীর লোক ছিলেন বল? তিনি তিনি ছিলেন হলো ক্ষত্রিয়। কি ছিল? ক্ষত্রিয়। তার বাবার নাম কি ছিল? বাবার নাম হলো শুদ্ধোধন। তার মায়ের নাম কি ছিল? তার মায়ের নাম ছিল হচ্ছে, না না না, মায়া, সরি, মায়া দেবী না, মহামায়া। তার মায়ের নাম ছিল মহামায়া, মায়া দেবী না, মায়ের নাম ছিল হচ্ছে মহামায়া। আচ্ছা, এবার বলতো, তার মা সিদ্ধার্থের মা ছোটবেলায় মারা গিয়েছে, তাই না? মানে সিদ্ধার্থ যখন ছোট ছিল তখনই তার মা মারা গেছে। তার জন্মের কতদিন পরে মারা গিয়েছিল এটা বল? বল। না, তার জন্মের হচ্ছে টোটাল 7 দিন পর মারা গেছে। আমি কিন্তু একটু পরে সবাইকে ডিটেলসে ধরবো, কিন্তু বলে দিলাম। কতদিন পরে মারা গেছে? 7 দিন পর মারা গেছে। 7 দিন পর। এবার 7 দিন পর মারা যাওয়ার পর তাকে কে মানুষ করেছে বল? তার মাসি গৌতমী। তার মাসি গৌতমীর কাছে মানুষ হলো। গুড। মানে গৌতম বুদ্ধ থেকে যা কোশ্চেন আসুক না কেন সব অ্যান্সার দিতে পারবি এরপর থেকে, বুঝেছিস কি বললাম? ওকে। এরপর দেখ, তিনি বাল্যকাল থেকেই মানে খুবই আহ, শান্ত শান্তশীল মানুষ ছিলেন, ধ্যান জ্ঞানে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে। এবার জ্ঞানের শিক্ষক ছিলেন, ধ্যান জ্ঞানের একজন শিক্ষক ছিলেন, তার নাম হচ্ছে আহ, আলারা কালমা। আলারা কালমা, ইনি হচ্ছে তার ধ্যানের শিক্ষক। কিসের? ধ্যানের শিক্ষক। ওকে। এবার নেক্সট নাম্বার পয়েন্ট কি? এই আলারা কালমা, ইনি একজন ধ্যানের শিক্ষক ছিলেন, তিনি দার্শনিক বিভাগে পারদর্শী ছিলেন।
কিসে? দার্শনিক বিভাগে পারদর্শী ছিলেন বিষয়ে। গৌতম বুদ্ধের, ঠিক আছে, গৌতম বুদ্ধের 16 বছর বয়সে বিয়ে হয়। কত বছর বয়সে? 16 বছর বয়সে বিয়ে হয়। কিরে বাকিরা ঘুমায় পড়লি নাকি আবার? ঘুমাইস নাই তো? গৌতম বুদ্ধ থেকে তোদের যা কোশ্চেন ধরবে সব পাবি দেখবি এখন থেকে। 16 বছর বয়সে বিয়ে হয়। কার সাথে বিয়ে হয় বলতো? কি নাম? যশোধরা, ইয়েস, যশোধরা। ঠিক আছে, বিয়ে হওয়ার, ঠিক আছে, পরে তার একটা ছেলে হয়, মানে পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের পুত্র সন্তানের নাম কি? রাহুল। গুড, এটা গেল। এরপরে কি আছে? এই মানে যশোধরা যে আছে, যশোধরার পুত্র রাহুল। এই রাহুলও কিন্তু ঠিক তার বাবারই মানে বাবার মতোই ছিল, ঠিক আছে। এ কি করলো, 13 বছর বয়সে গৃহী জীবন যাপন করলো। কত বছর বয়সে? বাড়ির মতো আর কি, তার বাবার মতো। এবার এই কোশ্চেনটা আসে যে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন? 29, 29 বছর বয়সে, ঠিক আছে। কখন? দিনে না রাত্রে? মধ্যরাত্রে বা গভীর রাত্রে, গভীর রাতে বা মধ্যরাত্রে। ওকে, এবার গৃহ ত্যাগ করার পরে তিনি কি হলেন বল? তিনি একজন সন্ন্যাসী হলেন। এবার এই যে গৃহ ত্যাগ হওয়ার ঘটনাটাকে কি বলা হয় বলতো? মহাবী নিষ্ক্রমণ। নিষ্ক্রমণ। গৌতম বুদ্ধের গৃহত্যাগ হওয়ার ঘটনাটাকে বলা হয় কি? মহাবী নিষ্ক্রমণ। এবার আরেকটা পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে কোশ্চেন আসে। 35 বছর বয়সে, কত বছর বয়সে? 35 বছর বয়স, 35 বছর বয়সে কোথায়? গয়ায়। গয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে 35 বছর বয়সে গয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে গৌতম বুদ্ধ কি লাভ করেন বলতো? নির্বাণ লাভ করেন। নির্বাণ লাভ মানে হচ্ছে জ্ঞান লাভ পাওয়া। এরপর থেকেই তাকে কি বলা হতো বলো? এরপর থেকেই তাকে বুদ্ধ বলে ডাকা হতো। আগে কিন্তু গৌতম বুদ্ধ বলা হতো না, ঠিক আছে। আগে এই 35 বছর আগের থেকে কিন্তু তাকে সিদ্ধার্থ বলেই ডাকা হতো। বোঝা গেল কি বললাম? হুম, মানে তাকে যদিও অন্য নাম থাকতো থাকতো হয়তো, ঠিক আছে। তো এই যে হ্যাঁ হ্যাঁ, কি? না না, গয়ায়, গয়ায় একটি স্থানে একটি অশ্বত্থ হ্যাঁ, ওই জায়গা থেকেই তার মানে তার তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত ছিলেন, ঠিক আছে। এই অঞ্চলটার নাম হচ্ছে বুদ্ধগয়া, ঠিক আছে, বুদ্ধগয়া। আর যে গাছটা অশ্বত্থ গাছ, ঠিক আছে, ওই গাছটার পরবর্তীতে নাম হয় বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ, বোধিবৃক্ষ। হুম। এরপরে হচ্ছে, এরপরে 35 বছর বয়স পর্যন্ত
তিনি মগধে কৌশলে উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে তিনি ঘোরাফেরা করেন। ঠিক আছে, এরপরে তারপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে 80 বছর বয়সে। ঠিক আছে, 80 বছর বয়সে কি হয় বলতো? এই 80 বছর বয়সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার এই জায়গাটাতে কি আছে, 80 বছর বয়সে তিনি মারা যান। কোথায়, কবে, কখন, এই জায়গাটা, এইটুক জানলেই মানে গৌতম বুদ্ধ সম্পর্কে জানার অনেকটা, মানে গৌতম বুদ্ধ সম্পর্কে অনেকটা ধারণা চলে আসবে। আস তা তো আছেই, অনেকেই আছে যেমন গৌতম বুদ্ধের ধর্ম ধর্ম মানে ধর্ম যে পালন করে সেটার দরকার আছে, তারপরে হচ্ছে আর্য সত্যর দরকার আছে, তারপরে হচ্ছে ত্রিপিটক বলে না, তারপরে হিনজান মহাযান, এগুলো তো অনেক আছে। একটা মানে প্রাথমিক যে একটা জ্ঞান, ঠিক আছে, নেওয়া, সেটা হচ্ছে যদি তোকে কেউ কিছু বলতে বলে যে এর সম্পর্কে কিছু লেখ বা বল, তাহলে তুই এইটুকু বলতে পারবি, পারবি কিনা বল? হুম, 80 বছর বয়সে কোথায়? কুশীনগরে। 80 বছর বয়সে কুশীনগরে, বর্তমানে সেটা কোথায় অবস্থিত বলতো? উত্তরপ্রদেশ, বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। ওকে, গোরক্ষপুর জেলায় অবস্থিত বর্তমানে। খ্রিস্টাব্দটা কি ছিল? 483 খ্রিস্টপূর্বাব্দ, বিসি। ঠিক আছে, জন্ম কবে হলো? জন্ম কবে হলো? 563, 563 হলো বিসি। বিসি মানে খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, ওকে, হ্যাঁ। আর এবার এই 563 বিসি, এটার মানে কি বলতো? 563 বিসি আর 483 বিসি, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? এই দুইটার পার্থক্য না, এই দুইটার মধ্যে মানে কি, এই দুইটার মানেটা কি? হুম, সেটা তো বুঝলাম, সেটা তো বুঝলাম। এই 563 বিসি থেকে 483 বিসি আসলো কেন, হলো কেন? এটা তো বাড়তে লাগতো না? হুম, 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 মানে কি, বিফোর ক্রাইস্ট যেটা হয় সেগুলা মানে উল্টো দিক থেকে আসতো। 100, হ্যাঁ, 100-র পরে 99, 99-এর পরে 98, এরকম করে করে আসতো। ঠিক আছে, বিসি যেগুলা। ওকে, আর বিসির পরে কি হয়? বিসি আর আরেকটা অপোজিট কি হয়? হ্যাঁ, এডি, এসি, এসি হয় কোনোদিন? কি বলা হয়, এসি এসি বলে না অন্য কিছু বলে, কি বলে? বল আগে। এডি বলে না এসি বলে, কোনটা? এডি মানে কি? এডি মানে হলো এন্নো ডোমেনি বলা হয়, এন্নো ডোমেনি মানে হচ্ছে যীশু খ্রিস্টের পরের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলাকে এডনো ডোমেনি বলা হয়। ঠিক আছে, দেখে নিস, স্পেলিংটা পেয়ে যাবে। এবার গৌতম বুদ্ধ কি করলো? আহ, আহ, 35 বছর মানে 29 বছর বয়সে গৃহত্যাগ করলো। ঠিক আছে, তার একটা মানে পুত্র সন্তান রাহুলকে ছাড়লো, যশোধরাকে মানে ছেড়ে। তারপরে কি করলো? 35 বছর বয়সে আহ, গয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে তিনি নির্বাণ লাভ করলেন। ঠিক আছে, যা পরবর্তীতে বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত হলো ও। আর জায়গাটা বুধ গয়া, এবং কি বোধি বৃক্ষ নামে পরিচিত হলো সেই অশ্বত্থ গাছটা। তারপরে তিনি এখান থেকে 80 বছর পর্যন্ত তিনি বিভিন্ন ধর্ম ধর্ম প্রচার করেছিলেন, সেটা পরবর্তীতে পড়ছি আমরা। ঠিক আছে, এরপরে বৌদ্ধগণ, ঠিক আছে, তার বিভিন্ন শিষ্যরা, ঠিক আছে, 80 বছর বয়সে
483 খ্রিস্টপূর্বাব্দে তিনি কুশীনগরে, বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় তিনি মারা গেলেন বা দেহত্যাগ করলেন। ঠিক আছে, বৌদ্ধগণ এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কি বললেন বলতো? এই ঘটনাটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। এটা কেন লাগবে, কেন জানা দরকার বলে দিলাম। এসব মানে জানি না তোমরা পড়ো কিনা। ঠিক আছে, এখান থেকে এক নম্বর কথা হচ্ছে পুরো ডিটেলসটা পাওয়া যায়। ঠিক আছে, আমার পড়ার স্টাইলটা যেটা বললাম, এখান থেকে কি হয়, পুরো ডিটেলসটা পাবা। কিরে বিবেশ, ঘুমায় বললি নাকি? পুরো ডিটেলস, পুরো ডিটেলস পাবি। ঠিক আছে, গৌতম বুদ্ধ থেকে যা যাবতীয় আসুক না কেন সব পেয়ে যাবি তুই। ঠিক আছে, গল্পের মতো পড়বি। আর মেন আর একটা কথা হচ্ছে, সেটা হলো যে মানুষের স্বপ্নের কিন্তু শেষ হয় না। তোরা এখন মাধ্যমিক লেভেলের পুলিশের জন্য খাটতেছি, এমনকি আদার যে এক্সাম গুলা ছাড়ে না বলে তোরা অ্যাপ্লাই করিস না, মানে পুলিশের জন্য খাটতেছি। যদি ছাড়তো তাহলে ওদিকে নজর দিয়ে দিতি সবাই। স্কুল সার্ভিস কমিশনের ধর গ্রুপ ডি ক্লার্ক, এগুলো পাওয়া তো খুবই সহজ। ঠিক আছে, কম কম নম্বরে 45-60-এর মধ্যে পরীক্ষা হয়, ভালো করে পড়াশোনা করলে হয়ে যায়। তো এগুলোর জন্য কি হয়, পুরো ডিটেলসে তোকে জানতে লাগবে। ঠিক আছে, তো তারপরে তাহলে কি হচ্ছে, তুই এক নম্বর কথা হচ্ছে পুরো ডিটেলসটা জানতে পারছিস। আর একটা হচ্ছে, কিছু কিছু পরীক্ষাতে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হয়। এরকম ধরো তোমাকে একটা দিয়ে দিল যে মহাপরিনির্বাণ বা মহাবিনিষ্ক্রমণ সম্পর্কে টিকা লেখো। কি লিখবি তখন? বল। যদি জানা না থাকে তাহলে তো তুই পারবি না এটা লিখতে। পারবি? বল, পারবি? ধরো কি বললো, এটা যদি বলে যে মহাপরিনির্বাণ, যে মহাপরিনির্বাণ কি, তোমার এক নম্বর কোশ্চেনটা কি রকম আসতে পারে, যে বৌদ্ধদেবের মৃত্যু, মানে গৌতম বুদ্ধের মৃত্যুর যে ঘটনা, সেটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ বলা হয়। এটুকুই লিখবি, হয় কি না? এবার এটুকুতে তো 2.5 নম্বর তো দিবে না নিশ্চয়ই। তোকে কি করতে হবে, তার পুরো ডিটেলসে বলতে হবে। কি, তবে তো তুই এটা লিখতে পারবি, মহাপরিনির্বাণ বা মহাবিনিষ্ক্রমণ, এটা তো বলতে পারবি, মানে এটা তো বলতে হবে, মানে পুরো ডিটেলসে বলতে হবে। মহাবিনিষ্ক্রমণ যেটা আছে, সেটা কি, গৌতম বুদ্ধের গৃহত্যাগকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। ঠিক আছে, এটা লিখলে কি তোর 2.5 নম্বর দিয়ে দিবে? নিশ্চয়ই দিবেন। কত বছর বয়সে কাকে কাকে ছাইড়ে, তারপরে কোথায়, কখন, কবে, কি, কিসের জন্য তিনি গৃহত্যাগ করলেন, হ্যাঁ, এই ঘটনাটা যখন পুরো ডিটেলসে লিখে দিবি, তারপরে তো 2.5-এর মধ্যে 2 তো পাবি। বুঝছিস কি বুঝিস নাই? বল। হুম, কিরে, বুঝলা? ওকে। এবার কি হচ্ছে, বৌদ্ধ একজন কি ছিল, ধর্ম প্রবর্তক ছিল। তারপরে হচ্ছে আর্য সত্য। আর্য সত্য জিনিসটা কি বলতো? আর্য সত্য, গৌতম বুদ্ধের আর্য সত্য বিষয়টা কি? গৌতম বুদ্ধের আর্য সত্য বিষয়টা কি? বল। বলতে পারবি? হুম, কে বলতে পারবে? আর্য আর্য সত্য, গৌতম বুদ্ধ তার মানে নির্বাণ লাভ করার পরে, ঠিক আছে, নির্বাণ লাভ করার পরে তিনি 4টা মহৎ যে সত্য আছে, সেই সত্য সম্পর্কে ধারণা লাভ করেছিলেন। সেই সত্য 4টা কি কি? এক নম্বর কি? জগৎ কি? জগৎ দুঃখময়। বুঝলি না বুঝিস নাই? তারপরে 2 নম্বর কি? তারপরে কি? জগৎ দুঃখময়। তারপরে হচ্ছে, মানে জগতে দুঃখ আছে, জগৎ দুঃখময় মানে হচ্ছে জগতে দুঃখ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে জগতে দুঃখ, হ্যাঁ, দুঃখের কারণ আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 নম্বর কি? দুঃখ নিবৃত্তি সম্ভব।
দুঃখ নিবৃত্তির উপায় বা পদ আছে, নিবৃত্তির পদ আছে। তারপরে আছে কি দুঃখ নিবৃত্তি দুঃখ নিবৃত্তির পদ যেটা সেটা জানতে হবে, ঠিক আছে, নিবৃত্তির পদ তা জানতে হবে, তা জানতে হবে। এটা হলো জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় বা কারণ জানতে হবে। এটাই হলো, বুঝেছিস? এই চারটা হলো আর্য সত্য, এই চারটাকে আর্য সত্য বলা হয়। এখান থেকে একটা পয়েন্ট পেয়ে গেলি। আর একটা পয়েন্ট হলো কি, গৌতম বুদ্ধ কাজ এবং কর্মের উপর বিশেষ বিশ্বাস করতেন, ঠিক আছে। বর্ণ বর্ণপ্রথার বিরুদ্ধে তিনি তীব্র বিরোধিতা করতেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ভগবানের আর আত্মার অস্তিত্বকে প্রাধান্য দেন না, তিনি ভগবানের অতটা বিশ্বাস করতেন, ঠিক আছে। বৌদ্ধ ধর্মেও মানে ভগবানের আর হচ্ছে আত্মার অস্তিত্বকে তিনি প্রাধান্য দেন না। তারপরে নেক্সট, সমাজের যত রীতি নীতি রয়েছে সেগুলোকে মেনে চলতেন। হুম, কোনটা শোনা গেল না? ভালো করে বল। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, আরেকটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, এটা কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, এটা কি বিষয়? ত্রিরত্নটা কি? কপি শোনা যাচ্ছে না রে তোর কথা। ত্রিরত্ন হচ্ছে বৌদ্ধ সংঘ, বুদ্ধ, তারপরে হচ্ছে কি ধর্ম, আরেকটা হলো সংঘ, এটাকে ত্রিরত্ন বলা হয়। তারপরে হলো অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গটা কি? তোরা হয়তো কোনোদিন এটা পড়িস নাই, সেটা 9-10-এ পড়েছিস বা 7-8-এ ছিল গৌতম বুদ্ধ সম্পর্কে। কি পুরা ডিটেলসে জানতে গেলে, হ্যাঁ, মানে মেন কথা হচ্ছে যে দুঃখ থেকে বাঁচতে হলে, ঠিক আছে, মানে দুঃখ থেকে নির্বাণ লাভ করতে হলে বুদ্ধদেব কয়টা পথ বেছে দিয়েছেন? 8টা পথ বেছে দিয়েছেন। হ্যাঁ, সেই 8টি পথকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। সেই 8টা, হ্যাঁ সেই 8টা পথ লিখে দিবি। একটা হচ্ছে সৎ বাক্য, সৎ কর্ম, সৎ সংকল্প, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সম্যক দৃষ্টি হচ্ছে সম্যক সমাধি, ঠিক আছে। এটা এই যে, এবার আরেকটা বিষয় হচ্ছে হীনযান ও মহাযান। এবার হীনযান আর মহাযানটা কি, এটা আজকে এইটুকু শিখি আগে, এটাই লাস্ট। হীনযান আর মহাযান কি, যদি তোদের বুদ্ধ সম্পর্কে কেউ বলতে বলে তাহলে বলতে পারবি কিনা বল? এরপর থেকে কিছুটা হলে তো বলতে পারবি, কি পারবি কিনা? নেক্সট দিন থেকে এইসব মানে নেতাজি হোক, তারপরে নরেন্দ্র মোদী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তারপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ হোক, ঠিক আছে, আমাদের ভারতের জাতীয় পতাকা যে আছে, ঠিক আছে, 15ই আগস্ট হোক, 23শে জানুয়ারি হোক, 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি দিনটাকে নিয়েই আমরা করি যে 26শে জানুয়ারি, এই 15ই আগস্ট যে আসতেছে, 15ই আগস্ট। এবার সাপোজ কি হলো, সাপোজ হচ্ছে 15ই আগস্ট মানে স্কুলে তোরা ধরো হাই স্কুলে চাকরি পাইলি বা প্রাইমারিতে চাকরি পাইলি। প্রাইমারিতে এমনি তো 2-3 জন ছাত্র থাকে, মানে 2-3 জন টিচার থাকে। এবার সাপোজ 2 জন টিচার আসলোই না, সকাল 8টা পার হয়ে গেছে, ডিউটি ধরো প্রাইমারি টিচারের ম্যাডাম হয়ে গেছে। এবার লোকগুলো অনেকগুলো ওই যে ছেলে মেয়ের বা মানে ছেলে মেয়ের বাবাগুলো আসছে, আছে, ম্যাডাম আপনি শুরু করেন। ডিউটি তুই কি বলবি 15ই আগস্ট সম্পর্কে? 1947 সালে 15ই আগস্টের দিন দেশ স্বাধীনতা হয়ে গেছে, বাস চকলেট দাও, হয়ে গেল, এরকম তো করবি না নিশ্চয়ই? করবি? বলবি কি জসিকা, বলবি কি না? হ্যাঁ,
তো তোকে তো জানতে হবে, তুই যদি জানিস না, যদি জানাই না থাকে তাহলে তো হবে না। কি বুঝছিস? হ্যাঁ, জানতে হবে। অনেক অনেক লোক আছে বুঝেছিস, দেখবি কি কয় তুই ক বুঝেছিস? বুদ্ধদেবের মৃত্যুর পর বুদ্ধের কি বুদ্ধের মৃত্যুর পর 250 বছরের মধ্যে, 250 কি, গৌতম বুদ্ধের মৃত্যুর পর 250 বছরের মধ্যে, আহ, আগে তো সবাই গৌতম বুদ্ধের কথা মেনে চলতো, কিন্তু এখন মানে যেহেতু মানে মেন মানুষটাই নাই, তখন তারা নিজের নিজের ধারণা পালন করতো। তখন দুইটা গোষ্ঠী সৃষ্টি হতো, একটার নাম হলো কি হীনযান, আর একটার নাম কি মহাযান। মহাযান। এবার হীনযানটা কি আর মহাযানটা কি? হুম। আর মহাযানটা, হীনযানটা কি হচ্ছে, প্রথম পয়েন্ট বলছি যে হীনযান বা হীনযান, কেউ যে যেরকম ভাবে বলতে পারে। বৌদ্ধ ধর্ম মানে বৌদ্ধ যা যা বাণী দিয়ে গেছে সেই বাণীগুলোকে বিশ্বাস করতেন, মানে বৌদ্ধের বাণীকে বিশ্বাস করতেন, বুঝেছিস? হীনযানরা যা যা বলতো তাই বিশ্বাস করতেন। তারপরে কি করতো, এরা কোনোদিন মূর্তি পূজা বিশ্বাস করতো না, ঠিক আছে? মানে বুদ্ধের একটা মূর্তি বানায় সেটাকে পূজা করব, সেটাতে সেরকম বিশ্বাস করতো না, ঠিক আছে? এরা কারণ কি, এরা ভগবানের বিশ্বাসী ছিল না, কারণ কি ওই গৌতম বুদ্ধ তাই ছিলেন, ঠিক আছে? আর এরা পালি ভাষা ব্যবহার করতেন। তাহলে কি, যে এক নম্বর হচ্ছে মৌলিক নীতিতে বিশ্বাস করতো, মানে যা যা বলতো তাই শুনতো, ঠিক আছে? মানে ওর কথা মেনে চলতো। তারপর হচ্ছে মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না, মূর্তি পূজায় বিশ্বাসী নাই, ঠিক আছে? মূর্তি পূজা নয়, বলে দিলাম, মানে হয় না, করে না। তারপর হচ্ছে কি, পালি ভাষা ব্যবহার করতো, এরা পালি ভাষায় কথা বলতো, বুঝেছিস? এইটুকুই ধর শিখলি, এইটুকুই শিখ। হীনযান গেল, এরপর আছে মহাযান। তো এটার ঠিক বিপরীতটাই হলো কি মহাযান। ওরা কি মূর্তি পূজা করতো না, এরা কি করতো, মূর্তি পূজা করতো পরে, হয় কি না? কি বুঝছিস কি বুঝিস নাই? কি রে? ওকে। হ্যাঁ। কারা? মহাযানরা বুদ্ধের বাণীকে বিশ্বাস করত, ঠিক আছে? এরা আহ, বুদ্ধদেবের মূর্তি বিশ্বাস, মানে বুদ্ধদেবের একটা মূর্তি গড়ে তারা বুদ্ধদেবকে পূজা করত, ঠিক আছে? এটা হলো। তারপরে হচ্ছে আসতেছি ওটা, ঠিক আছে? বুদ্ধদেবের অবতারকে গ্রহণ করো, মানে আচার আচরণ যেটা ছিল না, বুদ্ধদেব যে আচার আচরণ পালন করত সেই আচার আচরণে তারা মহাযানরা বিশ্বাসী ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে ওরা পালি ভাষা ব্যবহার করত, আর এরা হচ্ছে সংস্কৃত ভাষা ব্যবহার করত, বুঝেছিস? ওরা পালি ভাষা ব্যবহার করত আর হচ্ছে সংস্কৃত ভাষা। ওকে। বাণীটা তো সবাই বিশ্বাস করতো, এরকম নয় যে বাণীটাকে বিশ্বাস করতো না, ঠিক আছে? কিন্তু আহ, মানে মতলবটা হচ্ছে এরকম যে না, আমরা ওই যে মানে ধরো মৌলিক নীতি বলতে গেলে ও যেটা বলতো সেইটাই তো, দুটাই দুজনেই পালন করতো, কিন্তু এরা একভাবে পালন করতো, ওরা আর একভাবে পালন করতো, ঠিক আছে? এরা ধরো কোথায় মানে সেটাকে কোথায় হিসেবে পালন করতো, ওরা হয়তো সেটাকে মানে কোন একটা রূপ ধারণ দিয়ে পালন করতো, এটাই হচ্ছে। ধরো বলতো যে আমাকে তোমরা পূজা করো, বিশ্বাস মানে পূজা করবা, বা আমাকে মেনে চলবা, আমার কথা মেনে চলবা। তো সেই কথাগুলোকে তারা কথা হিসেবে মেনে চলতো। আর ওরা ওরা হচ্ছে মূর্তি বানিয়ে, হিন্দুজনরা হচ্ছে সেটা হচ্ছে কোথাতে বিশ্বাস করতো যে না,
যা বলেছে সেটা আমরা পালন করবো, যে কোনোদিন মিথ্যা বলবো না, অষ্টাঙ্গিক মার্গ মেনে চলবো, ঠিক আছে। আর মহাযানরা কি করতো, মৌলিক নীতিতে মানে বিশ্বাস করতো না, কোথাতে বিশ্বাস করতো না, তারা তাদের কি করতো, এই সেটাকে মূর্তি বানিয়ে বা যেরকম ভাবে পূজা যায়, ঠিক আছে, অনুষ্ঠান করে এরা গৌতম বুদ্ধকে বিশ্বাস করতো। বুঝছিস এবার না বুঝিস নাই? এরা হচ্ছে পালি ভাষায় ব্যবহার করতো, এরা হচ্ছে সংস্কৃত ভাষায়। কিরে কালকে কিন্তু ধরবো আমি, যদি না পারিস তাহলে দেখিস কিন্তু। কি বিউটি বলতে পারবি এরপরে গৌতম বুদ্ধ সম্পর্কে? ভীম, ভীম বলতে পারবি? বিরাজ? ওকে, ঠিক আছে। কারো যদি কোনো